আপনাদের রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকার ১৬ বছরে অর্থনৈতিক মানে কর্মসংস্থানের অর্থনীতিটি আপনারা কেন তৈরি করতে পারেননি? এই ব্যর্থতাটি কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা? এত তরুণ একটা জনগোষ্ঠী এই যে গত ১৬ বছরে তৈরি হয়েছে, তাদের কর্মসংস্থান আপনারা করতে ব্যর্থ হয়েছিলেন কিনা? হ্যাঁ, দেখুন, প্রথম বলতে হয় যে জুলাই আন্দোলন যেটা, সে আন্দোলনটা কিন্তু আপনি যতগুলো বিষয় বললেন এর একটা পার্ট। তাদের আন্দোলনের মূল কথা ছিল কোঠা যে তৈরি করা, রিজার্ভ জায়গা, সেই রিজার্ভটাকে বাতিল দাবি তাদের ছিল। এখন আমি যদি শেখ হাসিনাকে ডিফেন্ড করি বা তৎকালীন সরকারকে ডিফেন্ড করি, অর্থাৎ সেই সময়ের প্রেক্ষাপটটাকে বলি, তাহলে শেখ হাসিনাই তো এই কোঠাটাকে বাতিল করেছিলেন 2018-তে। তাহলে শেখ হাসিনা তো এই ছাত্রদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের পক্ষে থেকে তিনি বাতিল করেছিলেন। আপনার দলের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভানেত্রী পদ থেকে সরে যাচ্ছেন এবং সজীব ওয়াজেদ জয়কে দলীয় সভানেত্রী ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে কি সত্য? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নই, একজন কর্মী। কিন্তু আমার কাছে যে তথ্যপত্র আছে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কাহিনী ভেসে বেড়ায়, যেসব কাহিনীর ভিত্তি থাকে না, আমার কাছে যতটুকু তথ্য দায়িত্বশীল সূত্রে আছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা কথাটা সম্পূর্ণরূপে অসত্য। মানে দলীয় কার্যক্রম কি আনুষ্ঠানিকভাবে শুরু হলো সাধারণ সম্পাদকের মাধ্যমে? দেখুন, আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে প্রেসিডিয়াম মেম্বার্স আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, অর্গানাইজ সেক্রেটারি আছেন, বিভিন্নভাবে একটা ফোরাম আছে। পার্টির ডিসিশন পার্টির মতো করে হয়। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত জনাব ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন, যতক্ষণ পর্যন্ত আমরা জানছি না যে হি ইজ নো মোর সেক্রেটারি অফ পার্টি, ততক্ষণ পর্যন্ত তিনি কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। এবং তার সহযোদ্ধারা আছেন, প্রেসিডিয়াম মেম্বার আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, বিভিন্নভাবে তারা কাজ করছেন। যে দলীয় ডিসিশন হাই লেভেল থেকে হলে সেটা নিশ্চয়ই আমরাও জানবো, আপনারাও জানবেন। এখন পর্যন্ত আমি জানি যে দলের যে সেন্ট্রাল স্ট্রাকচার আছে তারাই কাজ করতেছেন। বিভিন্ন সময় হয়তো কেউ ফ্রন্টে এসে বেশি কাজ করেন, কেউ হয়তো ফ্রন্টে বিহাইন্ড দি স্ক্রিন কাজ করেন, সবাই কাজ করতেছেন। যারা কাস্টডিতে নেই, তার বাইরে যারা আছেন কাজ করতেছেন। কিভাবে কাজ করছে? আপনি লন্ডনে, ওবায়দুল কাদের সাহেব অন্য একটি দেশে, আপনার দলীয় সভানেত্রী হচ্ছেন ভারতে, দলের শীর্ষ নেতাদের কেউ কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ ইউরোপে, কেউ দুবাই, কেউ মালয়েশিয়া, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আওয়ামী লীগ কি এখন একটা ভার্চুয়াল সংগঠনে বা গ্লোবাল সংগঠনে রূপ নিল কিনা? কিভাবে আপনাদের দলের কার্যক্রম চালাচ্ছেন আপনারা? এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশে থেকে তো সবকিছু করা সবার পক্ষে সম্ভব না। তবে আমাদের অনেক নেতা, অনেক বিভিন্ন, আমাদের ৬৪টা জেলা ছাড়াও আমাদের ৭৩টা রাজনৈতিক জেলা আছে, প্রতিটি উপজেলা কমিটি আছে, সবাই বাইরে আসে নাই, তারা কাজ করতেছে। এই দুঃসময়ে যেভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তাদের সংঘবদ্ধ করতে হয়, মানুষকে ক্যাম্পিং করতে হয়, কনভিন্স করতে হয়, আমাদের ডেভেলপমেন্ট কথা শোনাতে হয়, সেভাবে আমাদের কাজ কিন্তু চলছে। আমরা ভার্চুয়ালি না, যে যেখানে আসি সেখান থেকেই কাজ করছি আমরা। তাজউদ্দিন আহমেদের সন্তানদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠনের এই প্রক্রিয়াটিকে কিভাবে দেখেন? এখানে একটু পিছনে যেতে হবে। বঙ্গবন্ধু যখন ইয়াং লিডার, তখন কিন্তু ৩ জন তাকে ছেড়ে চলে যান। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলাকে ফজলুল হক, বিভিন্ন রিজন দিয়ে তা চলে যান। বঙ্গবন্ধু যখন মুসলিম শব্দটাকে বাদ দিতে চাইলেন, অনেক গুরুত্বপূর্ণ নেতারা তাকে ছেড়ে চলে গেলেন। বঙ্গবন্ধু যখন ৬ দফা দিলেন, তখন অনেকে বললেন না ২১-১১ দফা দিতে হবে। বঙ্গবন্ধু ডিটারমাইন্ড ছিলেন সেই জায়গায়। এইভাবে ৬২ শিক্ষা কমিশন আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, অনেক প্রতিকূলতা কিন্তু আওয়ামী লীগ লিডারশিপে রয়ে গেছে। আবার বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার পরে তার সুযোগ্য উত্তরসূরিরা মনিটর করেছেন, পরিচালনা করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কিন্তু আবার শেখ হাসিনা গেছেন, সেই জায়গায় কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব নিয়েও কিন্তু বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছিল। বাকশাল নামক একটি সংগঠন হয়েছিল, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে কিন্তু আলাদা একটা আওয়ামী লীগ হয়েছিল। ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগেরই ছিলেন, তিনি কিন্তু গণফোরাম করেছিলেন। আবার 11-এর সময় সংস্কারের নাম নিয়ে শেখ হাসিনাকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া হয়েছিল। কাজে বিভিন্ন জায়গায় ধাক্কা আওয়ামী লীগের উপর এসেছে। এই সব ধাক্কায় তাজউদ্দিন সাহেবের মেয়ে সিমিন হোসেন রিমি, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর লাস্ট ক্যাবিনেটেরও মন্ত্রী ছিলেন। এবং আজকে ফেসবুকে তাদের ইন্টারভিউ দেখলাম, সোহেল তাজ বলছেন যে শেখ হাসিনা আমাদের যেভাবে ভালোবাসছেন সেটা মায়ের মতো, তাদের ইন্টারভিউ দেখলাম। এখন কোন অবস্থার প্রেক্ষিতে উনি গেছেন এটা আমরা জানি না। তবে মূল স্রোতের বাইরে গিয়ে শেখ খালেদা জিয়াকে বাদ দিয়ে কিন্তু আপনার মনে আছে
যে সাইফুর রহমান মেজর হাফিজকে দিয়ে বিএনপি করার চেষ্টা করা হয়েছিল এবং তাদেরকে ইলেকশন কমিশন থেকে চিঠিও দেওয়া হয়েছিল, সংস্কারের নামে শেখ হাসিনাকে বাদ দিয়েও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। মূল স্রোতের বাইরে গিয়ে সোহেল তাজ হন আর যে তাজ হন, আমার মনে হয় না কেউ সফল হবে। কারণ ভারত উপমহাদেশে দেখে গেছে যে রাজনীতির মূল স্ট্রিমের বাইরে গিয়ে আলাদাভাবে কিছু করা যায় না। যখন বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে বক্তৃতা দিয়ে বলেন হঠাৎ করে বাংলাদেশে কিছু হয় নাই, এটা মেটিকুলাস ডিজাইন করে করেছি, এবং আন্দোলনের নেতারা যখন বলে গত 16 বছর যাবত আমরা প্রক্রিয়া করে এটা করেছি, তখন বুঝি যে হুটহাট করে এই ঘটনাটা না। ফলে অনাকাঙ্ক্ষিত যে পরিবেশটা হয়েছে, এক্ষেত্রে একটা প্রি প্ল্যানও ছিল, ইউনূসের ভাষায় প্রি প্ল্যান ছিল। আর আমি আমার নির্বাচনী এলাকার সমস্ত মানুষ যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন, তারা সবাই জানেন আমি কিভাবে পারফর্ম করেছি, আমার অনেস্টি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, এলাকার ডেভেলপমেন্ট। তারপরেও মানুষ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ডেফিনেটলি মানুষ, আমার অনেক ভুল হতে পারে, আমি আমার এলাকার মানুষের কাছে আমি ক্ষমা চাই। আমি চাই আমরা যেন সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে কোনো প্রত্যয়ে সবাই একত্রিত থাকতে পারি। এখন আপনাকে আমি একটা সরাসরি প্রশ্ন করি, জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতার মূল আক্ষেপটি শুরু হয় বেকারত্ব নিয়ে, তাদের কোটা আন্দোলন নিয়ে, অর্থাৎ চাকুরিতে কোটা প্রথা বিলুপ্তি নিয়ে তাদের মূল আন্দোলনটি আসলে শুরু হয়েছিল। অর্থাৎ তরুণ জনগোষ্ঠীর মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রযন্ত্র তাদের জন্য কাজের পরিবেশ তৈরি করতে পারেনি, তাদের চাকরির নিশ্চয়তা দিতে পারেনি। মানে আপনাদের রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকার 16 বছরে অর্থনৈতিক মানে কর্মসংস্থানের অর্থনীতিটি আপনারা কেন তৈরি করতে পারেননি? এই ব্যর্থতাটি কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা? এত তরুণ একটা জনগোষ্ঠী এই যে গত 16 বছরে তৈরি হয়েছে, তাদের কর্মসংস্থান আপনারা করতে ব্যর্থ হয়েছিলেন কিনা? দেখুন, প্রথম বলতে হয় যে জুলাই আন্দোলন যেটা, সে আন্দোলনটা কিন্তু আপনি যতগুলো বিষয় বললেন এর একটা পার্ট। তাদের আন্দোলনের মূল কথা ছিল কোঠা যে তৈরি করা, রিজার্ভ জায়গা, সেই রিজার্ভটাকে বাতিল দাবি তাদের ছিল। এখন আমি যদি শেখ হাসিনাকে ডিফেন্ড করি বা তৎকালীন সরকারকে ডিফেন্ড করি, অর্থাৎ সেই সময়ের প্রেক্ষাপটটাকে বলি, তাহলে শেখ হাসিনাই তো এই কোঠাটাকে বাতিল করেছিলেন 2018-তে। তাহলে শেখ হাসিনা তো এই ছাত্রদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের পক্ষে থেকে তিনি বাতিল করেছিলেন। এখন বাংলাদেশের সুপ্রিম কোর্টে, আপনি ওই দেশেও জার্নালিজমের সঙ্গে ছিলেন, আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোর্টে এই বাতিল আদেশের বিরুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান মামলা করেছে। এই মামলা চলমান অবস্থায় ছাত্র আন্দোলন করে বলতেছে যে এই কোঠা থাকা যাবে না। সরকারের পক্ষ থেকে যদি কোর্টে বলা হতো যে না, কোঠাকে রাখতে হবে, তাহলে শেখ হাসিনা বা তার গভর্নমেন্টকে অভিযুক্ত করা যেত। ওই কোর্টে আমি বলছি একটা বড় তরুণ জনগোষ্ঠী যে তৈরি হয়েছে, যারা রাস্তায় নেমে গেল, সারা দেশ থেকে একটা গণবিপ্লব, গণজোয়ার তৈরি হলো, মূলত এই যে চাকরি না পাওয়ার আকাঙ্ক্ষাটা আপনারা ধরতে পেরেছিলেন কিনা? এই যে তরুণ জনগোষ্ঠী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, তারা বের হয়ে মানে কি কাজ করবে? তাদের কি দক্ষতা রয়েছে? তারা কোথায় কাজ পাবে? তো তারা তো অনেকেই রাজনীতি করে না। হ্যাঁ, অধিকাংশ এই ছাত্র জনতারা যারা রাস্তায় নেমেছিল তারা রাজনীতিবিদ ছিল না। তো তাদের কর্মসংস্থানের জায়গাটা আপনারা তৈরি করতে পারেননি, এই ব্যর্থতার দায় কি আপনারা নিচ্ছেন কিনা? না, পারিনি এই কথার সঙ্গে তো আমি একমত না। কারণ বাংলাদেশে শেখ হাসিনার আমলেই সর্বপ্রথম তথ্য প্রযুক্তির বিস্তার ঘটিয়ে ফ্রিল্যান্স ভাবে মানুষকে নিজে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবে এই ব্যবস্থা করা হয়েছে। গ্রাম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিনা মর্টগেজে লোন নিয়ে বিজনেস করতে পারবে, এই সুযোগটা তার সময় করে দেওয়া হয়েছে। তার সময় যত ইন্ডাস্ট্রি হয়েছে এবং তার সময় যত লোকের নিয়োগ হয়েছে, কাজে এই যে বেকারত্বটাকে দূর করতে পারে নাই এটা না, কিন্তু ডেন্সি পপুলেশন কান্ট্রিতে আরো লোকের যে এমপ্লয়মেন্টের দরকার ছিল সেটা উপলব্ধি করেই কিন্তু তাদের স্বনির্ভর, সক্ষম হওয়া, নিজ উদ্যোক্তা হওয়ার জন্য যে প্রকল্পটা শেখ হাসিনা সরকার নিয়েছে, অতীতে কেউ নেয় নাই, হয়তো আরো দরকার ছিল, কিন্তু ইট ক্যান নট বি ডান ওভার নাইট। আমি তো রাতারাতি আপনার টেলিভিশন হাউসে যদি বলি যে আপনি অনেক সাংবাদিক আছে, আমাদের 50 জনকে অ্যাকোমোডেট করেন, আপনি কি করতে পারবেন? নিশ্চয়ই না। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু সরকারি চাকরি না, নিজে যাতে ইন্ডিপেন্ডেন্টলি উদ্যোক্তা হতে পারে সেই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাসছে,
আপনার দলের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভানেত্রী পদ থেকে সরে যাচ্ছেন এবং সজীব ওয়াজেদ জয়কে দলীয় সভানেত্রী ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে কি সত্য? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নই, একজন কর্মী। কিন্তু আমার কাছে যে তথ্যপত্র আছে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কাহিনী ভেসে বেড়ায়, যেসব কাহিনীর ভিত্তি থাকে না, আমার কাছে যতটুকু তথ্য দায়িত্বশীল সূত্রে আছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা কথাটা সম্পূর্ণরূপে অসত্য। এবং এটাও জনগণের মধ্যে আলোচনায় আছে, সাধারণ সম্পাদক পদ খুঁজছে আওয়ামী লীগ। হ্যাঁ, আপনি কি সাধারণ সম্পাদক পদের প্রার্থী কিনা? না, আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একসময় ল সেক্রেটারি ছিলাম, ও পরবর্তীতে আমি সেন্ট্রাল কমিটির মেম্বারও না। আওয়ামী লীগের মতো একটা প্রাচীনতম রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদকের জন্য অনেক উপযুক্ত ব্যক্তিরা আছে। আমি নিজেকে মনে করি আমি উপযুক্ত না এবং আমি আকাঙ্ক্ষিতও না। না, বর্তমানে যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা দেখেছি সম্প্রতি তিনি আসছেন, কথা বলছেন। আপনাদের দলীয় নির্দেশনা মেনেই কি তাহলে আবার সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হলেন? মানে দলীয় কার্যক্রম কি আনুষ্ঠানিকভাবে শুরু হলো সাধারণ সম্পাদকের মাধ্যমে? দেখুন, আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে প্রেসিডিয়াম মেম্বার্স আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, অর্গানাইজ সেক্রেটারি আছেন, বিভিন্নভাবে একটা ফোরাম আছে। পার্টির ডিসিশন পার্টির মতো করে হয়। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত জনাব ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন, যতক্ষণ পর্যন্ত আমরা জানছি না যে হি ইজ নো মোর সেক্রেটারি অফ পার্টি, ততক্ষণ পর্যন্ত তিনি কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। এবং তার সহযোদ্ধারা আছেন, প্রেসিডিয়াম মেম্বার আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, বিভিন্নভাবে তারা কাজ করছেন। যে দলীয় ডিসিশন হাই লেভেল থেকে হলে সেটা নিশ্চয়ই আমরাও জানবো, আপনারাও জানবেন। এখন পর্যন্ত আমি জানি যে দলের যে সেন্ট্রাল স্ট্রাকচার আছে তারাই কাজ করতেছেন। বিভিন্ন সময় হয়তো কেউ ফ্রন্টে এসে বেশি কাজ করেন, কেউ হয়তো ফ্রন্টে বিহাইন্ড দি স্ক্রিন কাজ করেন, সবাই কাজ করতেছেন। যারা কাস্টডিতে নেই তার বাইরে যারা আছেন কাজ করতেছেন। কিভাবে কাজ করছে? আপনি লন্ডনে, ওবায়দুল কাদের সাহেব অন্য একটি দেশে, আপনার দলীয় সভানেত্রী হচ্ছেন ভারতে, দলের শীর্ষ নেতাদের কেউ কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ ইউরোপে, কেউ দুবাই, কেউ মালয়েশিয়া, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আওয়ামী লীগ কি এখন একটা ভার্চুয়াল সংগঠনে বা গ্লোবাল সংগঠনে রূপ নিল কিনা? কিভাবে আপনাদের দলের কার্যক্রম চালাচ্ছেন আপনারা? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আওয়ামী লীগের ১১০ জন এমপি জেলখানায় আছেন, ৩৮ জন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা কাস্টডিতে আছেন। দৈনিক সমকালের রিপোর্ট অনুযায়ী ৩,৫৯,০০০ কে গ্রেপ্তার করা হয়েছে, অধিকাংশ আওয়ামী লীগের। এবং রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে মবের হাতে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে, এমন ঘটনা আছে। তো এই জাতীয় মবের ভিতরে পড়ে আপনি কি চান যে আমরা বাংলাদেশে এখন যে একটা যুদ্ধংদেহী মব সংস্কৃতি, উশৃঙ্খলতা, আমরা বাংলাদেশের ভিতর থেকে আমরা মৃত্যু মুখে পতিত হই? অথবা খায়রুল হকের মতো বা যেমন রাশেদ খান মেনন, যার বয়স এখন ৮৭-৮৮ বছর, তাদের হ্যান্ডকাপ দিয়ে নেওয়া হচ্ছে। আনিসুল হক, যার বয়স ৭০ বছর ঊর্ধ্বে, কোর্টের ভিতর তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে। হাসানুল্লাহ কিনুকে মারা হচ্ছে। অ্যাপিলেট ডিভিশনে রিটায়ার্ড জাজ শামসুদ্দিন চৌধুরীকে এমন ভাবে মারছেন যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশে থেকে তো সবকিছু করা সবার পক্ষে সম্ভব না। তবে আমাদের অনেক নেতা, অনেক বিভিন্ন, আমাদের ৬৪টা জেলা ছাড়াও আমাদের ৭৩টা রাজনৈতিক জেলা আছে, প্রতিটি উপজেলা কমিটি আছে, সবাই বাইরে আসে নাই, তারা কাজ করতেছে। এই দুঃসময়ে যেভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তাদের সংঘবদ্ধ করতে হয়, মানুষকে ক্যাম্পিং করতে হয়, কনভিন্স করতে হয়, আমাদের ডেভেলপমেন্ট কথা শোনাতে হয়, সেভাবে আমাদের কাজ কিন্তু চলছে। আমরা ভার্চুয়ালি না, যে যেখানে আসি সেখান থেকেই কাজ করছি আমরা। এবং আমরা জানতে পেরেছি যে দলীয় সভানেত্রী কাউকে কাউকে ফোন করছেন এবং অনেক দলের শীর্ষ নেতাদের আর ফোন টোন করছেন না। তো দলের সভানেত্রী যাদেরকে ফোন করছেন না তারা কি মাইনাস? আর নতুন যাদেরকে ঘন ঘন ফোন করছেন, কথা বলছেন, তারা কি তাহলে নতুন ভাবে দলে পদ পেতে যাচ্ছেন? আসলে কি আপনার কাছে ফোন টোন আসে কিনা বা আপনি ফোন টোন করেন কিনা? আপনার সাথে যোগাযোগটা কতটুকু ঘনিষ্ঠ এই গত ১ বছরে? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে আমাকে মন্ত্রী করেছেন। দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, আপনি কেমন করে? আমি সে কথাটা বলতে যাচ্ছি। আমি সেন্ট্রাল কমিটির কেউ না, কাজে সেন্ট্রাল কমিটি সংক্রান্ত নেত্রী কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে বলছেন না, এগুলো আমার জানার বিষয় না। তবে আমার
সামগ্রিকভাবে আমি অ্যাজ এ হোল বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তার দলের তৃণমূলের কর্মীর থেকে শুরু করে সবার সঙ্গে তার যোগাযোগ আছে বলে আমার মনে হয়। না, আপনি কি মনে করেন যে মানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দেখি আপনাদের দলের নীতি নির্ধারণী মহলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং দলের তৃণমূল চায় এই পুরনো নেতৃত্বকে ঢেলে সাজাতে, আপনি এই পুরনো নেতৃত্বকে ঢেলে সাজিয়ে তরুণ নেতৃত্ব এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদদের আওয়ামী লীগের সম্মুখ সারিতে নিয়ে আসবার জন্যই তৃণমূল আমরা দেখি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব, এবং আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা মেসেজ দেখাতে চাই না, আপনি যদি চান আমি দেখাবো। আপনি কি চান কিনা আওয়ামী লীগ এই চক্র ভেঙে নতুন করে পুনর্গঠন করা প্রয়োজন? তানভীর, আমারও কিন্তু একটা লিমিটেশন আছে, সেটা হলো আমার কথা বলার একটা লিমিটেশন আছে। আমি চাই আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসের যত গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ, ডেভেলপমেন্টের রোল মডেল, আজকের নিজের টাকায় পদ্মা সেতু থেকে শুরু করে যা কিছু হয়েছে, আমি চাই বাঙালি জাতির অনেক চাওয়া আছে আওয়ামী লীগের কাছে। আবার আওয়ামী লীগ কাদের দ্বারা ঘুরে দাঁড়াতে পারবে সে ডিসিশন আওয়ামী লীগের প্রাণ যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যারা সহকর্মী আছেন তারা ডিসাইড করবেন এই বিষয়ে কাকে বাদ দেবেন কাকে রাখবেন। তবে অবশ্যই চাই আওয়ামী লীগ যেন আরো শক্তিশালী হয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণের যে প্ল্যাটফর্ম সেই হিসাবে যেন কাজ করতে পারে, সেটা আমিও চাই। কেউ কেউ বলছেন তাজউদ্দিন আহমেদের সন্তানদের নেতৃত্বে নতুন করে আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার একটি প্রক্রিয়া চলছে। আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের মানে তাজউদ্দিন আহমেদের সন্তানদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠনের এই প্রক্রিয়াটিকে কিভাবে দেখেন? এখানে একটু পিছনে যেতে হবে। বঙ্গবন্ধু যখন ইয়াং লিডার তখন কিন্তু তিনজন তাকে ছেড়ে চলে যান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলাকে ফজলুল হক, বিভিন্ন রিজন দিয়ে তা চলে যান। বঙ্গবন্ধু যখন মুসলিম শব্দটাকে বাদ দিতে চাইলেন অনেক গুরুত্বপূর্ণ নেতারা তাকে ছেড়ে চলে গেলেন। বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন তখন অনেকে বললেন না 21-11 দফা দিতে হবে, বঙ্গবন্ধু ডিটারমাইন্ড ছিলেন সেই জায়গায়। এইভাবে 62 শিক্ষা কমিশন আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, অনেক প্রতিকূলতা কিন্তু আওয়ামী লীগ লিডারশিপে রয়ে গেছে। আবার বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার পরে তার সুযোগ্য উত্তরসূরিরা মনিটর করেছেন, পরিচালনা করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কিন্তু আবার শেখ হাসিনা গেছেন, সেই জায়গায় কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব নিয়েও কিন্তু বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছিল। বাকশাল নামক একটি সংগঠন হয়েছিল, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে কিন্তু আলাদা একটা আওয়ামী লীগ হয়েছিল। ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগেরই ছিলেন, তিনি কিন্তু গণফোরাম করেছিলেন। আবার 1-11-এর সময় সংস্কারের নাম নিয়ে শেখ হাসিনাকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া হয়েছিল। কাজে বিভিন্ন জায়গায় ধাক্কা আওয়ামী লীগের উপর এসেছে। এই সব ধাক্কায় তাজউদ্দিন সাহেবের মেয়ে সিমিন হোসেন রিমি, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর লাস্ট ক্যাবিনেটেরও মন্ত্রী ছিলেন। এবং আজকে ফেসবুকে তাদের ইন্টারভিউ দেখলাম, সোহেল তাজ বলছেন যে শেখ হাসিনা আমাদের যেভাবে ভালোবাসছেন সেটা মায়ের মতো, তাদের ইন্টারভিউ দেখলাম। এখন কোন অবস্থার প্রেক্ষিতে উনি গেছেন এটা আমরা জানি না, তবে মূল স্রোতের বাইরে গিয়ে শেখ খালেদা জিয়াকে বাদ দিয়ে কিন্তু আপনার মনে আছে যে সাইফুর রহমান, মেজর হাফিজকে দিয়ে বিএনপি করার চেষ্টা করা হয়েছিল এবং তাদেরকে ইলেকশন কমিশন থেকে চিঠিও দেওয়া হয়েছিল। সংস্কারের নামে শেখ হাসিনাকে বাদ দিয়েও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। মূল স্রোতের বাইরে গিয়ে সোহেল তাজ হন আর যে তাজ হন, আমার মনে হয় না কেউ সফল হবে। কারণ ভারত উপমহাদেশে দেখে গেছে যে রাজনীতির মূল স্ট্রিমের বাইরে গিয়ে আলাদাভাবে কিছু করা যায় না। আপনি এমন কোনো কিছু বলতে চান কিনা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেটি আপনি 5ই আগস্ট জুলাইয়ের পর আপনার অনুভব হয়েছে, আপনার নির্বাচনী এলাকার মানুষের কাছে আপনি কোনো কিছুর জন্য ক্ষমা চান কিনা, বা জুলাই চলছে, জুলাই অগাস্ট আন্দোলনে আপনাদের কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল কিনা, যেই সিদ্ধান্তটি না নিলে হয়তো দৃশ্যপট ভিন্ন রকম হলেও হতে পারত? দেখুন, সরকার পরিচালনা করছেন যারা, এরা কেউ অ্যাঞ্জেলস না, এরা মানুষ। আমি যখন তাদের কাউকে কাউকে বলছি যে আগে এটা নিরসন করলেন না কেন, তারা বলছে যে আপনি তো একজন লয়ার, যখন মামলা কোর্টে আছে তখন আমরা ডিসিশন দেবো কিভাবে? আমরা কি কোর্টকে বলবো এই তুমি এই ডিসিশন দিও না, ওই ডিসিশন দাও? কোর্টে মামলা ছিল, কাজে সেখানেও আমাদের পক্ষ থেকে লিখিত জবাবেও বলা হয়েছে যে ছাত্রদের যে দাবি, ওই দাবি আমরা 18 সনে মানছি, আমরা ওই দাবির পক্ষে।
অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে তারা এটা বলছেন। ফলে জুডিশিয়ারিতে বিচারাধীন সাবজুডিস ম্যাটার যেটা, সেইটা আমাদের কিছু করার ছিল না। তারপর আমি মনে করি আরো টেকনিক্যালি বিষয়টাকে ডিল করা যেত কিনা। আমি তো কারো ভুল ধরার মতো লেভেলের মানুষ আমি না, তবে আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষাকে আরো গুরুত্ব দিতে হবে। ভুল ধরার বিষয় না, মানে একটা টিমে অনেকের পরামর্শ থাকে, একজন নেতা নিশ্চয়ই তার সভার পরামর্শগুলো বিবেচনায় নেন। এখন আপনি কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা আপনার সভানেত্রীকে যে মাননীয় সভানেত্রী আমরা এই বিষয়টি করতে পারি, বা আপনার সেই সুযোগটি ছিল কিনা, আপনার কথা বলার স্পেস ছিল কিনা? দেখুন, আমি সেন্ট্রাল কমিটির সদস্য না এবং লাস্ট ক্যাবিনেটের মন্ত্রীও ছিলাম না, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে লেভেলের লোকজনদের সঙ্গে যখনই আমার যোগাযোগ হয়েছে, আমি ছাত্রদের আকাঙ্ক্ষাকে বোঝার জন্য তাদের বলেছি। তারাও আমাকে বলেছে যে আমরাই তো তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করেছি 18 সালে, এখন সুপ্রিম কোর্টকে তো আমরা ডাইরেক্ট অর্ডার দিতে পারি না তুমি কালকে এটা শেষ করে ফেলো। কাজে আমাদের জায়গা থেকে এটা ছিল না, কিন্তু ছাত্রদের মুভমেন্টকে আমার মনে হয় আরো টেকনিক্যালি তাদের মুভমেন্টটাকে ডিল করা যেতে পারতো। এটা আমি আমার জায়গা থেকে যে পর্যন্ত পৌঁছানো যায় সে পর্যন্ত পৌঁছেছি। করা যেতে পারতো বলে আপনি মনে করছেন? দেখুন, এই বিষয়টা আমার জন্য সীমাবদ্ধতা, কারণ কিভাবে ডিল করা যেত যারা ডিল করেছেন তাদের চেয়ে আমি অফিসিয়াল পজিশনেও প্রপারলি না, তাদের চেয়ে আমার অভিজ্ঞতার জায়গাটাও ক্ষুদ্র, ফলে ওই জায়গাটায় আমাকে বিব্রত করা হচ্ছে। খেলায় হেরে গেলে মানুষ পিছনে এটাকে রিওয়াইন্ড করে দেখে, কিভাবে গোলকিপার গোলটা দিল, কোথায় তার ডিফেন্স কম ছিল, এই জায়গায় থাকলে মনে হয় গোলটা খাইতো না। আপনারা কি কখনো এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন না? তানভীর, আমার অ্যানালাইসিসের চেয়েও পলিসি ডিসিশন যারা করছেন অ্যানালাইসিসটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে আমি শুধু আপনার লাস্ট কোশ্চেনটার জবাবে বলবো, বাংলাদেশ একটা সুন্দর দেশ, আল্লাহর রহমতে এত সুন্দর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা দেশ। বাংলাদেশ যেখানে এগিয়ে গেছে, এই যে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, অন্যান্য খাতে বাংলাদেশ কিন্তু বিশ্বের বুকে এত স্যাক্রিফাইস করে স্বাধীন হওয়া একটা দেশ হিসাবে অনেক পিছনে পড়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আমি অনেক কিন্তু সুযোগ দিলাম যে যে আমাদের ভুল হয়েছে, এতগুলো মানুষ হত্যাকাণ্ড আমাকে একটু শেষ করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন আপনি। দিলাম। সেই দেশটা অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশটা অর্জন। এই দেশটায় মানুষের সবার আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না, কিন্তু আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলেও কোনো মানুষ যাতে আহত না হয় সেটা মাথায় রাখতে হবে। তবে এই ঘটনার সঙ্গে একটা বিষয় কিন্তু সম্পৃক্ত। আমি যারা মারা গেছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করি, আমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন আল্লাহ, এটা চাই। কিন্তু এটার সঙ্গে কিন্তু এটাও জড়িত, যখন বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে বক্তৃতা দিয়ে বলেন হঠাৎ করে বাংলাদেশে কিছু হয় নাই, এটা মেটিকুলাস ডিজাইন করে করেছি, এবং আন্দোলনের নেতারা যখন বলে গত 16 বছর যাবত আমরা প্রক্রিয়া করে এটা করেছি, তখন বুঝি যে হুটহাট করে এই ঘটনাটা না। ফলে অনাকাঙ্ক্ষিত যে পরিবেশটা হয়েছে এক্ষেত্রে একটা প্রি প্ল্যানও ছিল, ইউনূসের ভাষায় প্রি প্ল্যান ছিল। আর আমি আমার নির্বাচনী এলাকার সমস্ত মানুষ যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন তারা সবাই জানেন আমি কিভাবে পারফর্ম করেছি, আমার অনেস্টি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, এলাকার ডেভেলপমেন্ট। তারপরেও মানুষ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ডেফিনেটলি মানুষ, আমার অনেক ভুল হতে পারে, আমি আমার এলাকার মানুষের কাছে আমি ক্ষমা চাই। আমি চাই আমরা যেন সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে কোনো প্রত্যয়ে সবাই একত্রিত থাকতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ।